সিনেমা হোয়াট এভার ইট মেবি, বিভিন্ন ফিল্ড থেকে 12 জন, 238 প্লাস 12 250 জন, অর্থাৎ 545 আর 250। এই মুহূর্তে আমাদের পার্লামেন্টে এমপির সংখ্যা 543 আর রাজ্যসভায় মেম্বারের সংখ্যা হচ্ছে 245। এই যে কত সুন্দর, দেখো কি আইন ওখানে পাস হবে তার সংবিধানে পুঙ্খানুপুঙ্খভাবে লেখা আছে। এবার পার্লামেন্টে যারা নির্বাচিত হয় তাদেরকে আমরা ভোট দিয়ে পাঠাই, আর রাজ্যসভায় যারা নির্বাচিত হয় তারা ইনডাইরেক্ট, অর্থাৎ আমাদের ভোটে যারা নির্বাচিত তারাই তাদেরকে ভোট দেয় বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। তোমরা এগুলো পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার, অতটা ভালো বুঝবে না, ব্যাখ্যা করলে তোমাদের আরও বুঝতে অসুবিধা হবে। তো আমরা সংবিধানটাকে খুব কাছ থেকে লক্ষ্য করে দেখছি যে আমাদের সংবিধানে মানুষকে সবচেয়ে শক্তিশালী করা হয়েছে, মানুষের জনগণ, মানুষের দ্বারা নির্বাচিত সরকার। এই যে লোকসভা আপার হাউস, এই যে লোকসভা লোয়ার হাউস, রাজ্যসভা আপার হাউস, লোকসভার স্পিকার থাকে, রাজ্যসভায় যে আমাদের দেশে যে প্রেসিডেন্ট, তারপরে থাকে ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট থেকে চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা। এই যে সংবিধানের জিনিসগুলো লেখা আছে, এবং আমাদের সংবিধানের টপে আছে ভারতের রাষ্ট্রপতি, এই মুহূর্তে দ্রৌপদী মুর্মু। তো এই যে আমাদের যে শাসন ব্যবস্থা, এবার পার্লামেন্ট, তোমরা প্রশ্ন করতে পারো স্যার পার্লামেন্টে যদি যে কোনো আইন আনে তাহলে সেক্ষেত্রে তারপরে কিন্তু জুডিশিয়ারি আছে। পার্লামেন্টে যদি কোনো বেআইনি আইন পাস হয়, মানুষ তখন কি করে, তখন পার্লামেন্টে, তখন যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট সেটা বিচার করে সেটা বাতিলও করতে পারে, সেটা রেখেও দিতে পারে। আইনের চোখে যদি মনে হয় এটা বেআইনি, সেটা বাতিল হবে। এটাই হচ্ছে সুন্দর একটা সিস্টেম। আমরা আমাদের যে ভারতবর্ষের যে সংবিধানের কতগুলো ফান্ডামেন্টাল রাইট আমাদের আছে, অনেকগুলো রাইট আমাদের আছে। যেমন তুমি যদি মনে করো যে আমি আমার বাড়ি কলকাতার দিকে, আমি ইছাপুর হাই স্কুলে চলে এসেছি, আমি দুর্গাপুরে একটা বাড়ি করবো, তোমাকে কিন্তু কেউ বাধা দিতে পারবে না। তুমি মনে করো পশ্চিমবঙ্গে পড়াশোনা শিখে ব্যাঙ্গালোরে গেছো, ওখানে চাকরি করছো, ওখানে জায়গা কিনে বাড়ি করতে পারো। আমরা ভারতবর্ষে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে পারি। আমরা যদি মনে করি কোনো সভা করব, তোমরা লক্ষ্য করে বিভিন্ন র্যালি হয়, বিভিন্ন পলিটিক্যাল র্যালি হয়, বিভিন্ন রকমের র্যালি হয়, সাধারণ মানুষের র্যালি হয়। তো আমাদের কিন্তু ইকুয়াল রাইট, এটা কিন্তু আমাদের একটা মৌলিক, আমাদের ফান্ডামেন্টাল রাইট, যে রাইট টু ইকুয়ালিটি, সবার সমান অধিকার। আমরা যদি কোর্টে যাই, কে ধনী কে বড়লোক সেটা প্রশ্ন না, সবারই কিন্তু কোর্টে যাওয়ার অধিকার আছে। রাইট টু ইকুয়ালিটি আমরা লক্ষ্য করে দেখি। রাইট টু ফ্রিডম, আমাদের ফ্রিডম আছে, স্বাধীনতা আছে, আমরা অনেক মত প্রকাশ করতে পারি। তো রাইট টু ফ্রিডম অফ স্পিচ বলতে পারো। আমরা রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান, অর্থাৎ বিভিন্ন ধর্মের, আমি একটু আগেই বললাম যে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ থাকে, কিন্তু সমস্ত ধর্ম কিন্তু সুন্দরভাবে ভারতবর্ষে সুশৃঙ্খলভাবে আছে। দেখবে কোনো ধর্মের সঙ্গে কোনো ধর্মের যে লড়াই, এইসব সাধারণত আমাদের ভারতবর্ষের বুকে হয় না। একটু ভারতবর্ষের বাদিক বা ডান দিক গেলে অনেক জায়গায় হয়তো হয়, কিন্তু ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান এতটাই শক্তিশালী যে কোনো ধর্মীয় মাথাচাড়া দেওয়া ভারতবর্ষের বুকে খুব মুশকিল। সমস্ত ধর্মকে তার জন্য সমান সম্মান এবং সমান মর্যাদা দেওয়া আছে। তোমরা লক্ষ্য করে আরো দেখতে পাবে যে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ তোমরা ধরো কোনো 18 বছরের কোনো ছেলে যদি কোনো দোকানে কাজ করে বা কোনো চাইল্ড লেবার হয়, তার জন্য আইন আছে। কোনো 18 বছরের নিচে বা কোনো মহিলাকে যদি আমাদের এখান থেকে অন্য দেশে বা অন্য রাজ্যে পাচার করা হয়, তার জন্য পুলিশ আছে। তো খুব সুন্দর একটা আমাদের শাসন ব্যবস্থা। এই শাসন ব্যবস্থায় পুলিশকে দেওয়া আছে আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোড, তারপরে আছে সিআরপিসি, কোড অফ ক্রিমিনাল প্রসিডিংস। অর্থাৎ তোমাকে যদি পুলিশ অ্যারেস্ট করে, তোমার এগেস্টে যদি আইপিসি কোনো ধারায় কোনো কেস দেয়, যদি গায়ের জোরেও দেয় বা ঠিকভাবেও দেয়, তার কিন্তু আইনের পথে বিচার হবে। এই সিআরপিসি কথাটা ব্যবহার হয় সাধারণত জুডিশিয়ারিতে, অর্থাৎ যারা লয়ার আছে বা হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বা লোয়ার কোর্ট আছে, সেই সব কোর্টে কিন্তু এই সিআরপিসি শব্দটাকে ব্যবহার করা হয়। এবার আইনের চোখে তুমি যদি মনে করে পুলিশ অন্যায়ভাবে তোমাকে অ্যারেস্ট করেছে, তুমি ছাড়া পাবে। আর তুমি সত্যি অন্যায় করে থাকো, তাহলে তোমাকে কিন্তু ছাড়া হবে না। তো যাই হোক, ঠিক আছে, আর একটু দুটো লাইন বলে নিচ্ছি, বেশি বলা যাবে না, ওদের তো বাড়ছে। সংবিধান নিয়ে বলতে গেলে অনেক কথা বলতে হয়, একটু মন দিয়ে শোনো। সবার শেষে একটু ছোট্ট করে বলছি যে আমাদের সংবিধানে গণতন্ত্র, ডেমোক্রেটিক আর রিপাবলিক, এই দুটোর মধ্যে দুটো কি একই জিনিস? দেখো, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আমি আগেই বললাম আমরা নির্বাচনে অংশগ্রহণ করি, আমরা সরকার নির্বাচিত করি, এটা হচ্ছে 1 নম্বর জিনিস। আর 2 নম্বর জিনিস যে
সরকার যদি কোনো কাজ করে সেই সরকারের কাজ কিন্তু আমরা তদন্ত বা নজরদারি করতে পারি। অর্থাৎ আমার স্কুলে যদি কোনো কাজ হয় আমাকে 10 লোক এসে জিজ্ঞাসা করতে পারে স্যার এই কাজটা কীভাবে করতে গিয়ে হচ্ছে, তাই যা মানুষের জানার অধিকার আছে। আর আমরা রিপাবলিকের ক্ষেত্রে কী দেখি যে রিপাবলিকের ক্ষেত্রে আমাদের দেশের প্রেসিডেন্ট বংশানুক্রমে নয়, আমরা প্রেসিডেন্ট আমাদের নির্বাচিত হয়, হেড অফ স্টেট বলা হয়। কিন্তু আমরা একটু যে বাদিকে আমরা একটু আমাদের কাছাকাছি রাজ্য চায়নাতে যাই, চায়নাতে দেখবে চায়না কিন্তু ডেমোক্রেটিক নয় কিন্তু রিপাবলিক। দেখো চায়নায় কোনো গণতান্ত্রিক সরকার নেই, ওখানে মানুষের বলার কোনো অধিকারই নেই। আর যেহেতু একদলীয় শাসন ব্যবস্থা চায়নাতে, দেখবে চায়নাতে কিন্তু ওরাই ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত করে। দেখবে চায়নায় প্রেসিডেন্ট আছে। একই রকমভাবে আমাদের ইংল্যান্ডে যদি যাও দেখবে রানী রাজা একটা রাজতন্ত্র কাজ করে। তো যাই হোক, ইংল্যান্ড তেমনি ডেমোক্রেটিক কিন্তু রিপাবলিক নয়। এটাই পার্থক্য যে আমাদের ভারতবর্ষ ডেমোক্রেটিক অ্যান্ড রিপাবলিক, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। যাই হোক, রোদের তাপ বাড়ছে, বাচ্চারা মাথা ঘুরে পড়ে যেতে পারে। আমার আরও অনেক কিছু বলা ছিল, আর বিশেষ কিছু অনেক কথা বললাম। সংবিধান নিয়ে বললে একদিনকার সকাল থেকে সন্ধ্যে রাত অবধি বলা যাবে। যাই হোক, সকলকে আবার শুভেচ্ছা। জয় হিন্দ, বন্দে মাতরম।